আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কিউ হাসান আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শ্রী দর্শক, আজকের যে আইন অধিকার এটি একটি স্পেশাল এপিসোড এবং এই আজকের স্পেশাল যে শো এটার মূল পরিকল্পনা এবং ইন্সপিরেশন হচ্ছে আমাদের ব্যারিস্টার সলিসিটার আবু রেজা তুহিন ভাই, এবং আমাকে সহযোগিতা করেছেন এই পরিকল্পনায় আমাদের বেস্ট হিউমারিস্ট লয়ার ব্যারিস্টার মোহিত খান। তো আজকের অনুষ্ঠানটি আমরা মূলত বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন আছে, এই কোটা ভিত্তিক আন্দোলনের পরবর্তীতে 5th of August আমরা দেখতে পেয়েছি দি দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি রিজাইন করে উনি দেশ ত্যাগ করে চলে গেছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের আমরা সংস্কারমূলক বিভিন্ন রকমের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা মূলত জনগণের আশাকাঙ্ক্ষার জায়গা থেকে। তো এই যে 5th of August যে পরিবর্তনটা হলো, এটার পিছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের যে স্টুডেন্ট তাদের যে কোটা আন্দোলন, মূলত সেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এবং সেটার ফ্রুটই হচ্ছে 5th of August। তো আমরা 10 সেকেন্ড আমরা নীরবতা পালন করব, যারা এই আবু সাইদ, মুগ্ধ এবং রিয়া সহ অসংখ্য ছাত্র এবং জনতা যারা এই মুভমেন্টে তারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করছি এবং আমরা 10 সেকেন্ড দাঁড়িয়ে নীরবতা পালন করব। তারপরে আমি আমাদের গেস্টের কাছে চলে আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা কলও নেব এবং আমরা বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে, কোটা আন্দোলন কেন হলো, কী জন্য হলো, এবং এটার পিছনে কি কারণ, এটার যৌক্তিকতা কতটুকু ছিল, কারা মারা গেল, সব বিষয় নিয়ে আমরা আপনাদের কল নেব এবং আমরা এই বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছি। এখন আমরা 10 সেকেন্ড নীরবতা পালন করব দাঁড়িয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। সেই দর্শক, আবার আমরা ফিরে এলাম আপনাদের কাছে। আমরা 10 সেকেন্ড নীরবতা পালন করলাম এবং আমাদের শ্রদ্ধা, রেসপেক্ট আমরা জানালাম এই বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন সেটার করতে যে আমরা দেখেছি অসংখ্য মায়ের কোল খালি হয়ে গেছে এবং অকালে অসংখ্য ছাত্রসহ জনতা তারা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা না, কল একটু পরে নিচ্ছি, কলার একটু লাইনে থাকে না, আমরা একটু ভূমিকাটা নিয়ে আমার গেস্টদের সঙ্গে পরিচয় করে দিয়ে তারপরে আমরা কলে চলে যাব। তো কোটা ব্যাপারে বলতে গেলে আমরা একটু পিছনের দিকে যেতে হবে, যে এই কোটাটা মূলত বৈষম্য বিরোধী এবং আনকনস্টিটিউশনাল এবং আনএথিক্যাল, এই তিনটা মেন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এবং এটা আমি মনে করি যে 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 আন্দোলন হয়েছে সেটা খুবই যৌক্তিক, এবং সে সংক্রান্ত ব্যাপারে আমি আমার গেস্টের কাছে চলে যাব। শুধু আমি একটু কোটা ডিটেলস যাওয়ার আগে প্রথমে আমি পরিচয় করে দেবো। আমার বাম পাশে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের মানে আমরা যেটা বলবো যে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির লয়ার হিসাবে, সলিসিটার হিসাবে, ব্যারিস্টার হিসাবে ওনার অত্যন্ত সুনাম আছেন এবং দীর্ঘদিন ধরে উনি সুনামের সঙ্গে প্র্যাকটিস করে যাচ্ছেন, এবং আমরা ওনাকে বটগাছ হিসাবে আমরা পেয়ে থাকি। বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে আছেন আমাদের ব্যারিস্টার সলিসিটার আবু রেজা তুহিন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। জি, তো আপনার
কিছু যদি বলেন দর্শকদের সাথে আজকের প্রোগ্রাম সম্পর্কে, যেহেতু আপনি এটার প্ল্যানার ছিলেন। আমার কাছে মনে আছে যে গত অনুষ্ঠান যখন আমি করেছিলাম তখন অনেক দর্শকই কিন্তু বাংলাদেশের ব্যাপারে তার মন্তব্য করতে চেয়েছিলেন। আমরা যখন মনে করলাম যে আমরা আইন অধিকারের কথা বলি, আইন এবং অধিকার দুটো কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। কারণ আমরা বাংলাদেশে যে জিনিসটা দেখলাম যেটা আজকে হয়েছে, এটা কিন্তু জনগণ তাদের অধিকার প্রয়োগ করেছে, এবং প্রয়োগের কারণেই আইনের শাসনের প্রশ্ন উঠছে। তা আমার কাছে তখন মনে হলো তাহলে এটা নিয়ে এখন যেহেতু দর্শকদের প্রচুর আগ্রহ আছে, আমরা এই সুযোগটা কেন কাজে লাগাবো? আমরা তো বিদেশের মানে ইংল্যান্ডের আইন নিয়ে তো সবসময় কথা বলি, আজকেও হয়তো বলবো, কিন্তু এটার ভিতরে আমাদের নিজেদের দেশে কী ঘটে গেছে এবং গত 2-3 সপ্তাহ আমি মনে করি খালি আমি একা নই, আমার মতো লাখো বাংলাদেশে সারাদিন এই ইন্টারনেটের পর্দায় তাদের চোখ, তারা ফোন নিয়ে সবসময় শুনছে, দেখছে কি হচ্ছে না হচ্ছে। মানে আগে 71 সালে তো আর মানুষের এই ফ্যাসিলিটিসগুলো ছিল না। আজকে যেমন 2 সেকেন্ডের মধ্যে সারা দুনিয়া জেনে যাচ্ছে কোথায় কী ঘটছে, 71 সালে কিন্তু এটা ছিল না। মানুষকে তখন সারা রাত চুপি চুপি জেগে থেকে তারপর গভীর রাত্রে কোন গ্রামে কোন মাঠের মধ্যে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে হতো। এখন তো আর সেটা নাই। এখন সরকারি যন্ত্র যত কথাই বলুক না কেন, সাথে সাথে মানুষ কিন্তু জেনে ফেলছে যে কে কথা বলছে, সত্যি না মিথ্যা। তো এইগুলি আমরা হয়তো আজকে আরও হয়তো কথা বলবো। তো আমার কাছে মনে হচ্ছে, আমি যেটা বাংলাদেশের মানুষকে বলি, কোনো রকম রাজনৈতিক বিচার বিবেচনায় না গিয়ে আমরা মনে করি জাতির সামনে একটা বিরাট সুযোগ এসেছে নতুন করে সব কিছু ঢালাভাবে সাজানোর। এই সুযোগটা কিন্তু এটা সবসময় আসে না, যুগে যুগে আসে। এই যুগে আমরা ভাগ্যবান যে আমরা একটা সুযোগ পেয়েছি জাতিকে, ঘরকে সুন্দরভাবে গোছানোর। এই সুযোগ কিন্তু সবাই পায় না। এই সুযোগ যেহেতু পেয়েছি, আসুন সবাই বিভাজন বাদ দিয়ে এক জাতি হিসাবে, প্রধান উপদেষ্টা বলেছেন পুরো বাংলাদেশ একটা পরিবার। আমিও সেদিনকে ফেসবুকে লিখেছি যে আমরা জাস্টিসের চাইতে পিসের উপরে গুরুত্ব দিব, শান্তি চাই। বিচার করতে গেলে যদি শান্তি বিঘ্ন হয়ে যায় তাহলে সেই বিচার দিলে কী লাভ? সে বিচারে আমাদের দরকার শান্তি। শান্তি প্রতিষ্ঠা করে এক জাতি, ওয়ান নেশন, এক জাতি হিসাবে কীভাবে আমরা দাঁড়াতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ধন্যবাদ আবু রেজা তুহিন ভাই। আপনি যেটা বলেছেন যে আমরা পিস চাই এবং আমরা যে সুযোগটা এসেছে নতুনভাবে দেশকে সাজানোর, গড়ার, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চলে যাব, আমার আরেকজন গেস্ট আছে, উনিও আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, সবাই ওনাকে চেনেন, হাস্যোজ্জ্বল সবসময়, এবং ওনাকে সবাই জানেন যে উনি বেস্ট হিউম্যান রাইটস লয়ার, কারণ ওনার অনেকগুলো ডিসিশন উনি হিউম্যান রাইটসের উপরে পেয়েছেন এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন দেশে। তো সেই অনলি অ্যান্ড ওয়ান আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান, আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আপনি আমি জানি যে আমাদের ইন্সপিরেশন ছিলেন আমাদের ব্যারিস্টার আবু রেজা ভাই, এবং আপনিও আমাকে এই ব্যাপারে ইন্সপিরেশন করেছেন এবং প্ল্যানিং এবং গাইডেন্স দিয়েছেন। তা আজকের এই যে স্পেশাল এপিসোড, যেটা স্পেশাল শো, যেটা আমরা ডেডিকেট করছি যে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সেই মাত্র কয়েক বছরের রিয়া এবং সেই আবু সাইদ যে নিরস্ত্র ছিল, যাকে সেই ভিডিও ফুটেজ দেখার পরে আমি আসলে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে, এবং পরবর্তীতে মুগ্ধ যে ইনোসেন্টলি সে সবাইকে পানি দিচ্ছিল, সেই সময় সে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোটা বিরোধী, বৈষম্যমূলক যে কোটা আছে এটির সংস্কার চায়, সেই জায়গা থেকে। তো আপনার আজকের অনুভূতি কি এই যে আমাদের আন্দোলন হচ্ছে সেটার উপরে এবং আজকের প্রোগ্রাম সম্পর্কে? ধন্যবাদ। ব্যারিস্টার এম কে হাসান ভাই আমাকে এত সুন্দর করে আপনার দর্শকদের মাঝে উপস্থাপন করার জন্যে। প্রথমেই আমি জ্ঞান সমুদ্রের এক মহাসাগর আমাদের ব্যারিস্টার আবু রেজা ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এই সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্যে। তার পাশাপাশি জ্ঞান সমুদ্রের আরেকজন মহাসাগর এম কে হাসান ভাই, ব্যারিস্টার সলিসিটর, আপনিও যে আপনার পাণ্ডিত্যপূর্ণ যে জ্ঞানগর্ভ জ্ঞান নিয়ে আপনি আজকের অনুষ্ঠানে উপস্থাপন করছেন, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই দুই মহাসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে একটু বালুকণা খালি নাড়াচাড়া করছি আমি, সেজন্য ধন্যবাদ আপনাদের দুজনকে। তো আমার অনুভূতিটি, ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করার জন্য, মিশ্র অনুভূতি। একদিকে আনন্দ, আরেকদিকে দুঃখ। আনন্দ কেন? 5ই অগাস্ট 2024 তারিখে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, দ্বিতীয় বাংলাদেশ অর্জন করেছি, বাক স্বাধীনতা অর্জন করেছি।
আমাদের যে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আমরা যেগুলি সংবিধানে পড়ে এসেছি, কেন বাংলাদেশের ছাত্ররা হলে বাংলাদেশের আইন না জানলে কেউ কিন্তু বুঝবে না ফান্ডামেন্টাল রাইটস কী, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস কী, এবং যে রাইটসগুলোকে যেমন বাক স্বাধীনতা, মুক্ত যে স্বাধীন বাক স্বাধীনতা প্রকাশ করার যে স্বাধীনতা, সেটিকে খর্ব করা হয়েছিল, সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, নতুন বাংলাদেশ অর্জন করেছি, এটি হচ্ছে আনন্দ। আর পাশাপাশি আমার ভিতরে কান্নার ঢোল বয়ে যাচ্ছে, কেননা যে ভাইরা মানে আত্মদান করেছেন, যে বোনরা আত্মদান করেছেন, আপনি অনুসারে পরামর্শ বলেছিলেন, আপনি আমার শহীদ আবু সাঈদের কথা বলেছেন, মুগ্ধের কথা বলেছেন, এবং রক্তে আগুন লেগেছে এই যে কথাটি, তখনই রক্তে আগুন লাগবে যদি মেধাবী হন, কেননা একমাত্র মেধাবী ছাত্রই জানবে মেধার মূল্যায়ন। থার্ড ক্লাস পাওয়া, সেকেন্ড ক্লাস পাওয়া, কোটার মাধ্যমে ঢুকে যাওয়া, যে থার্ড ক্লাস টাইপের যে যারাই প্রবেশ করুক না কেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে বলছি, মেধার মূল্যায়ন একমাত্র মেধাবী ছাত্রই করতে পারবে। আমরা তিনজন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির আইন বিভাগের ছাত্র। আমি যদি ভুল না বলে থাকি, বাংলাদেশ থেকে যদি বিভিন্ন যে বোর্ড থেকে স্ট্যান্ড করে আসলেও বাংলা এবং ইংরেজিতে কিছু প্রেসক্রাইব মার্ক থাকে, ভাই আমি যদি ভুল না বলে থাকি, সেই মার্কস যদি আপনি অর্জন না করতে পারেন, আপনি কিন্তু ঢাকা ল ফ্যাকাল্টি চান্স পাবেন না। আপনি সেই ইউনিভার্সিটি সেই আইন বিভাগ থেকে আমরা পড়াশোনা করে এসেছি, আমরা জানি প্রকৃত মেধার কি মূল্যায়ন। আমি অঝরে চোখ দিয়ে আমার কানে বের হয়েছিল, আমার প্রিয়তম স্ত্রী ছিল সেটা আই উইটনেস, বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে আমি কি করব এই যে একটা আর্তনাদ, আমার মনে হয় বাংলাদেশে থাকলে আমিও সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তাম। তো ধন্যবাদ মানে আবু রেজা ভাই, এই সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমার যে ভিতরে অভিব্যক্তি ব্যক্তি প্রকাশ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। ভাই আপনাকে ধন্যবাদ। এম কে হাসান ভাই, আমি যে আপনার ভিতরে সেই দেশপ্রেমিক অনুভূতি নিয়ে আপনি উপস্থিত হয়েছেন, আর ভাই তো আছেনই, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এবং ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান সেই পূর্ব দিগন্তে দিয়ে শেষ করব। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত অনুভূতি। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান, চমৎকার করে আপনার ইমোশন এবং চমৎকার করে আপনার মনের অনুভূতি প্রকাশ করেছেন, এতে আমরা মুগ্ধ হয়েছি। তো আমি আবার রেজাভার কাছে চলে যাব, তার আগে একটা কল আসছে, আমরা কলটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কলার শুনতে পাচ্ছেন? হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি বলুন। জি, এবার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। 5ই আগস্টে যে যারা প্রাণ তাদের জন্য অনেক সমবেদনা। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমার বাচ্চা ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতেছি, তা ওখানে রেফারি ডিক্লারেশন ফর্ম দিতে হয়, 2 জন রেফারি, ওখানে নাকি টিচার বা সোশ্যাল ওয়ার্কার এগুলো দেওয়া লাগে। এখন স্কুল বন্ধ, ওদের টিচার তো সম্ভব না। তো আমি আমার ফ্রেন্ড আর আমার ওয়াইফের ফ্রেন্ড 2 জন রেফারি দিচ্ছি, একজন সলিসিটার, সে আমার পার্সোনাল সলিসিটার না বা আমাদের কেস ওয়ার্কার না, সে আলাদা সলিসিটার, আমার ওয়াইফের ফ্রেন্ড। সেটাতে কোনো সমস্যা হবে কিনা, দেওয়া যাবে কিনা, আর কতদিন সময় লাগতে পারে, আর ওরা কি হোম অফিস কি রেফারির সাথে কোনো কন্ট্যাক্ট করবে কিনা, এটাই আমার জানার জন্য। ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সিনিয়র ব্যারিস্টার এবং সলিসিটর আবু রেজাভার কাছে চলে যাচ্ছি। জি, যেটা হবে, আপনার বাচ্চার বয়স কত? 10 বছর। যে আমার ব্রিটিশ এই জন্য যে প্রিওভার করেছিলাম, ওরা গ্র্যান্টেড হয়ে গেছে, এখন 28 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলছে। আচ্ছা, না যেটা হবে, যেটা যে বললাম যে তারা কোনো ক্ষেত্রে যোগাযোগ করে, এবং আপনার রেফারেন্স, বিশেষ করে যদি আপনার পাসপোর্টের জন্য পাঠানো হয়, ফার্স্ট পাসপোর্টের জন্য পাঠানো হয় সেটি ছবি দিয়ে, এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা ইমেল দিয়ে যোগাযোগ করে। কিন্তু যদি আপনি তারকে আপনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা রেজিস্ট্রেশন, কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন? বার্থ রেজিস্ট্রেশন। আমি ঠিক বুঝতে পারছিলাম আমি কি আসলে, আপনি কি রেজিস্ট্রেশন করছেন নাকি পাসপোর্ট? রেজিস্ট্রেশন করলে খুবই আনলাইকলি যে ইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, ইচ্ছা করলে করতে পারে। কিন্তু যদি পাসপোর্ট করতেন, ফার্স্ট পাসপোর্ট যদি হতো বাচ্চার, তাহলে সেক্ষেত্রে হয়তো তারা করে। কিন্তু যদি আপনি রেজিস্ট্রেশন করেন, ইট ইজ আনলাইকলি, খুব সন্দেহ না থাকলে তারা এটা করবে না। আর আপনি, আমার ধারণা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি হয়তো পেয়ে যাবেন, 3 থেকে 6, টু বি অনেস্ট, 3 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। না, ওইখানে যেটা বলবে, উনি কিন্তু বলবে, উনি আপনার বাচ্চাকে না চেনে, উনি বলবে বাচ্চার মাকে উনি চেনেন। তো কী সূত্রে উনি লিখবেন ওটা বলবেন, যে ওনার সাথে এই হতে সম্পর্ক, কতদিন চেনেন, এটা তো মিনিমাম 1 বছর আপনাকে চেনা লাগবে। ও আচ্ছা,
আচ্ছা, না আমি স্কুল ফ্রেন্ড, এটা সমস্যা জি নাই। জি না, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ধন্যবাদ কলার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আমাদের যে স্পেশাল যে শো, যে উদ্দেশ্যে আমরা আজকে এসেছি, সেই কোটা সম্পর্কে আমি একটু বলেই আমি রেজাভার কাছে চলে যাব কোটা সম্পর্কে। তো কোটা সম্পর্কে বলতে গেলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হয় যে কোথা থেকে এসেছে। আমরা জানি যে 1971-এ যখন স্বাধীনতা যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করি, তখন এই ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস 1971, যেটার ইমপ্লিকেশন হয় 1972-তে, এবং এটার উদ্যোক্তা এবং প্রবক্তা ছিলেন তখনকার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই যে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলসটা কিন্তু টেম্পোরারি বেসিসে প্রথমে করা হয় এই মুক্তিযোদ্ধা কোটাদের ক্ষেত্রে। এটা কিন্তু কোনো পার্মানেন্ট কোনো কিছু ছিল না। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আর্টিকেল 15 কিংবা আর্টিকেল যে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে আছে, সেখানে কিন্তু কোথাও এই মুক্তিযোদ্ধাদের কোটা সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু কিন্তু নাই। তো পরবর্তীতে দেখা গেল যে এই কোটা এইভাবে চলে আসছিল মুক্তিযোদ্ধাদের জন্য, এবং পরবর্তীতে এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়, এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে এটা অ্যামেন্ডমেন্ট হয়ে এটা আসে, এবং একটা পর্যায়ে এসে আপনার এটা ডিসেন্ডেন্ট, যেটা মুক্তিযোদ্ধাদের নাতিরাও পর্যন্ত তারা এই কোটায়, জবের কোটায় তারা প্রায়োরিটি পাবে কিংবা কোটাভুক্ত হবে। তো সেটা এবং 30% সেটার কথা মূলত বলা হয়, এবং 2018-এ এটা মূলত অ্যাবলিশ করে দেয়া হয়। এটার বিরুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তারা হাইকোর্টে যায়, এবং June 5, 2024-এ মূলত ওই যে 2018-এ যে কোটাটা বাতিল করা হয়, সেইটার বিরুদ্ধে হাইকোর্টে যখন রিট করা হয়, এবং সেখানে কিন্তু রিটে ওই যে বাতিলের যে আদেশটা ছিল ওইটাকে ইলিগাল ঘোষণা করা হয়, যার পরিপ্রেক্ষিতে 30% যে কোটা এটা কিন্তু আবার রিট্রাইভ করে, এবং সেটা কিন্তু ইফেক্টিভ হয়ে যায়। এবং পরবর্তীতে এসে আমরা জানি যে এই আন্দোলনটা একদম ছড়িয়ে পড়ে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধু যে কোটা যে 30%ই একমাত্র থেমে থাকে নাই, সেখানে ডিস্ট্রিক্ট কোটাও সেখানে আবার 10% আছে, এবং ওমেন্স কোটা আছে 10%, এবং ট্রাইবুট কমিউনিটি একটা কোটা সেটা 5%, এবং ডিসেবিলিটি কোটা 1%। অর্থাৎ কোটা দেখাচ্ছে 30+, আর যেগুলো আমি বললাম এগুলো দিয়ে 56% কোটা হয়ে যাচ্ছে। তো আর বাকি থাকছে কি 44% কোটা থাকছে। তো এখন দেখা যাচ্ছে যে 56% কোটার পরে 44% থাকছে, তো যে কারণে এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা ডিসক্রিমিনেটরি হয়ে যাচ্ছে। এবং এটা কনস্টিটিউশন আমি যেটা বলেছি যে 15-এ কিন্তু সবাই সমান অধিকার, একমাত্র নারীরা, শিশুরা এবং অনগ্রসর যারা আছে তাদের ব্যাপারে সরকারের একটা দায়িত্ব আছে। তাছাড়া কোথাও কিন্তু লেখা নেই যে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার ছেলে কিংবা মুক্তিযোদ্ধার নাতিরা এই ধরনের কোটার অ্যাডভান্টেজ পাবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা সবাই কিন্তু অ্যাকনলেজ করে থাকি 1971-এ যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের যে মুক্তিযোদ্ধা ছিল তারা যে তাদের জীবন বাজি রেখে সেখানে তারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল, এবং আমরা জানি 30 লক্ষ মা বোনের ইজ্জত এবং তাদের মৃত্যু দিয়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। অথবা আমাদের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো রকমের খারাপ কিছু নাই, তাদের প্রতি আমাদের রেসপেক্ট এবং যে ভালোবাসা এবং তাদের যে কৃতিত্ব, এটা কিন্তু আমরা অ্যাকনলেজ করি। কিন্তু ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা হচ্ছে যে 30% কোটা এবং ডিসেন্ডেন্ট যারা নাতি পর্যন্ত চলে যাবে, এবং নট অনলি দ্যাট, এবং আমি যেটা বলেছি ওমেন কিংবা ডিস্ট্রিক্ট কোটা এগুলো সব মিলে 56% কোটা চলে যাচ্ছে। অতএব যারা সাধারণ জনগণ আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যারা ইউনিভার্সিটি পড়ছে, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে, তারা কিন্তু সিরিয়াসলি ভিক্টিমাইজ হচ্ছে। এই কোটার মাধ্যমে মেধাকে ডিস্ট্রয় করার এক ধরনের টুল ছিল, এবং সেটার বিরুদ্ধেই মূলত 36 দিন মতো মেন যে আন্দোলন হয়েছে, এবং মেনলি 15th of July থেকে 5th of August পর্যন্ত এটা দুর্বার আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলন আমরা দেখেছি। তো এই সংক্রান্ত ব্যাপারে আসলে অনেকেই আসলে জানে না যে আসলে ব্যাপারটা
ব্যাপারটা কি, এই বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন এটা কেন হচ্ছে, ছাত্ররা কেন এটার ব্যাপারে ক্ষিপ্ত? এবং তারা আরেকটা জিনিস বলছিল, সেটা হচ্ছে যে তারা রিফর্ম চাচ্ছিল, তারা কিন্তু অ্যাবলিশ চাচ্ছিল না, এই যে রিফর্ম হোক। এবং পরবর্তীতে আমরা দেখেছি অ্যাপিলেট ডিভিশন এটা 7% নিয়ে আসছে, কিন্তু এটা কিন্তু অনেক আগেই হওয়া উচিত ছিল, যেটা হয়নি। 2018 অ্যাবলিশ করার পরে হাইকোর্ট থেকে এটা রিভার্স হয়ে গেল এবং পরবর্তীতে দেখা গেলো যে অ্যাক্টিভ হয়ে গেল। তো যে কারণে এই বিষয়ে আমি এখন চলে যাব আমাদের কনস্টিটিউশন বিশেষজ্ঞ, উনি বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের লয়ার, বাংলাদেশে উনি প্র্যাকটিস করেছেন এবং এখানে দীর্ঘদিন ধরে উনি ব্যারিস্টার, সলিসিটর এবং অ্যাডভোকেট আমাদের রেজা ভাই, এই যে আমি যে কথাগুলো বললাম যে 56% আপনার কোটার ভিতরে চলে যাচ্ছে, তার ভিতরে 30% চলে যাচ্ছে মুক্তিযোদ্ধার ডিসেন্ডেন্ট পর্যন্ত, নাতি পর্যন্ত। এবং আরেকটা জিনিস, যারা 40% পাচ্ছে তারা কিন্তু জব পেয়ে যাচ্ছে এই কোটার কারণে, যারা 60% মার্কস পাচ্ছে তারা কিন্তু কোটার কারণে কিন্তু তারা জব পাচ্ছে না। এই যে ডিসক্রিমিনেশন ছিল এবং সেটা গভর্নমেন্ট যে ইগনোর করেছে এবং সেটাকে তারা গুরুত্ব দেয়নি এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিণতি আমরা দেখেছি। তো আপনার মূল্যায়ন কি এই সংক্রান্ত ব্যাপারে? ধন্যবাদ কামরুল। আসলে কোটা আন্দোলনটাকে খুব ন্যারোলি, মানে খুব আমরা বলবো যে খুব ন্যারো দৃষ্টিতে দেখলে ভুল বলা হবে, এটা অবশ্যই বলতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে, পৃথিবীতে যেখানেই কোনো স্বৈরাচার বা একনায়কতান্ত্রিক সরকারের পতন হয়েছে, এটা কিন্তু মূলত ছোট কোনো ইস্যু দিয়ে শুরু হয়েছে। সেই ছোট ইস্যু যদি আমরা মনে করি 69-এর গণ অভ্যুত্থান, কিন্তু অনেকেরই বলবেন এটা কিন্তু পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়নি। 69-এর গণ অভ্যুত্থান কিন্তু শুরু হয়েছিল পাকিস্তান থেকে, এবং সেই পাকিস্তান থেকেই সমর্থনগুলো শুরু হলো, ছাত্রদের থেকে শুরু হয়ে সেই পাকিস্তান থেকেই কিন্তু গণ অভ্যুত্থানটা সরিয়ে আসলো পুরো পাকিস্তানে। তাই জন্য বললাম, আমরা ছোটো ইস্যু থেকে বড় বড় ইস্যুগুলো কিন্তু তৈরি হয়ে আসে। এখন কোটাতে যেটা বললে, এখানে আমরা যদি বাংলাদেশে না থাকলেও বাংলাদেশের খবরাখবর আমরা জানি। যেটা হয়েছিল গত 10-15 বছরে আমরা দেখতে পেয়েছিলাম যে একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য না থাকলে চাকরি পাওয়াটা ছিল সবভাবে অসম্ভব, এবং সেটা দেখা যেত যে মেধার সেখানে কোনো ইয়ে নাই। আমরা যদি 20 বছর আগে আমাদের সুপ্রিম কোর্টের জাজদের কোয়ালিফিকেশান বা ব্যাকগ্রাউন্ড দেখি, সেখান থেকে যদি সাম্প্রতিককালের জাজ সাহেবদের কোয়ালিফিকেশান দেখি, আমরা বলবো যে এটা একটা বিরাট পার্থক্য, বিরাট একটা পার্থক্য। এবং অনেক সময় জাজ সাহেবের এমন কথাবার্তা বলেছেন যেটা অ্যাজ এ লয়ার নিজের কাছে অনেক খারাপ বলে মনে হয়েছে। তার মানে কি, আমরা মেধাকে, যেটা তুমি বললে মেধাকে শূন্য করে দেওয়া হচ্ছে, মেধার কোনো মূল্যায়ন নাই। তো এই যেটা বললে, আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা পরিবার চাচ্ছেন যে এই কোটাটা পারপাসলি করা হয়েছে, এটা পারপাস শুধু করে না, যে 44% আছে সেই 44% থেকেও যে না যে 44% নন কোটা, 44% নন কোটা থেকেও কি এমনকি কেউ আসতে পারবে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নয়? তার মানে আপনি বলছেন যে এটা পলিটিক্যাল 44%ও কিন্তু আসতে পারবে যদি দেখা যেত যে তার পরিবারের কেউ বিরোধী দলে আসে বা পরিবারের কেউ হয়তো কোনো ভিন্ন মত অবলম্বন করে, ওই পরিবার থেকে চাকরি পাবেন। তুমি যদি গত 15 বছরের BCS-এর অ্যাপয়েন্টমেন্টগুলো দেখো, গত 15 বছরের সামরিক বাহিনীর অ্যাপয়েন্টমেন্টগুলো দেখো, পোস্টিংগুলো দেখো, কিভাবে এগুলি করা হয়েছে। তো রেজা ভাই, আপনাকে থামাতে হচ্ছে, আমাদের আপনার কাছে আবারও আসবো, আমরা একটা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমি ব্যারিস্টার মোহিত খানরে কোশ্চেনটা করে দিচ্ছি, যাতে করে আমরা ব্রেকের পরে আসতে পারি। এই যে 62,000 জানা যাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু হয়েছে, এবং এই যে 30%-এর যে ইমপ্লিকেশনের চেষ্টা হয়েছিল কোটা, তার মানে দেখা যাচ্ছে যে এই 30%-এর ইমপ্লিকেশন হতো, এটা কিন্তু প্রপারলি কিন্তু ডিসেন্ডেন্ট কিংবা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হতো না, যেহেতু 62% ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ইস্যু হয়েছিল। এই ব্যাপারে আপনার কাছে আসবো ব্রেকের পরে। ব্রেকের পর পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন এবং এই অনুষ্ঠানে আমরা আজকে 3 জনে আছি। আমরা এই অনুষ্ঠানের জন্মলগ্ন থেকেই আমরা এই অনুষ্ঠানটা করে আসছি এবং আমরা এই অনুষ্ঠানকে ভালোবাসি, এবং এই ভালোবাসার কারণ হচ্ছে যে আমাদের কমিউনিটি, এবং আমাদের কমিউনিটিকে কন্ট্রিবিউশন করার জন্যেই মূলত আমরা এই প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় আমরা এই এনটিভির স্টুডিওতে আসি এবং এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলি এবং আপনাদের
প্রশ্নগুলো সরাসরি নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি। বিশেষ করে আমরা জানি যে 5th of August যেটা বাংলাদেশে একটি রিজম পরিবর্তন হয়েছে, এবং রিজম পরিবর্তনের কারণ আমরা জানি যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, এবং সেটা সম্পর্কে আমি আপনাদেরকে প্রথম পর্বে একটা ধারণা দিয়েছি, এবং আমার দুই গেস্ট আছেন অত্যন্ত জ্ঞান গর্ভ ব্যক্তিত্ব, অনেক নলেজে আছে ওনারা ওনাদের সেই মতামতগুলো ওনারা অ্যানালাইসিস করছেন। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা কেউই কোনো পলিটিক্যালি ইনভলভ নয় সেইভাবে। আমরা ছাত্র আন্দোলন যেটা ছিল তাদের প্রতি একত্রতা ঘোষণা করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই কোটা রিফর্ম যে আন্দোলন আছে সেটা মূলত যৌক্তিক ছিল, এবং এটা এই যে কোটা 30% সহ যে 56% যেটা বলা হয়েছিল এটা মূলত আনকনস্টিটিউশনাল, ডিসক্রিমিনেটরি এবং আনএথিক্যাল। তো সেই জায়গা থেকেই এবং এই যে 5th of August-এর আউটকাম আনতে, এই ফ্রুটপেট পেতে অসংখ্য ছাত্র এবং জনতা তারা অকালে প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছেন। তাদের প্রতি ডেডিকেশন করে আমরা এই অনুষ্ঠান আজকে করছি। তো একজন কলার আছে, কল দেখা যাক কে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। জি প্লিজ। আমার ওয়াইফ স্কিল ওয়ার্কার ছিলাম, আমার মেয়ের ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করছিলাম, এবং এরা হচ্ছে 17th of August উইকের জানাই, বা এখন হয়তো কোনো রিপ্লাই পাচ্ছি না 17th of August থেকে। তো ওয়েট করতাম না, তারা চেস করতাম না। তো আপনার বলছেন যে কি অ্যাপ্লিকেশন করেছিল আপনার মেয়ে? স্কিল ওয়ার্কার ও ডিপেন্ডেন্ট। ওকে, তো আমি চলে যাচ্ছি ব্যারিস্টার মুহিত খানের কাছে। ব্যারিস্টার মুহিত খান, আপনি যদি কোশ্চেন পেয়ে থাকেন আপনি প্লিজ উত্তর দিলে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি যে রিকোয়ারমেন্টসগুলি রয়েছে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্টের জন্য, সেই রিকোয়ারমেন্টসগুলো যদি স্যাটিসফাই করে থাকেন, একটা হচ্ছে সুইটেবিলিটি এবং একটা এলিজিবিলিটি, এবং আপনার যে অন্যান্য শর্ত যদি পরিপূর্ণ করে থাকেন, তাহলে ডোন্ট ওয়ারি। এখন হোম অফিসের কেস ওয়ার্কিং টিম একটু ব্যস্ত আগের থেকে। প্রেসক্রাইব টাইম লিমিট দিলেও অনেক সময় প্রেসক্রাইব টাইম লিমিটের থেকে একটু বেশি সময় নেওয়া হচ্ছে। একটু ওয়েট করেন, ইনশাআল্লাহ সিদ্ধান্ত পেয়ে যাবেন। ধন্যবাদ কলার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি ব্যারিস্টার মুহিত খানের কাছে চলে যাব। যে এই যে কোটাভিত্তিক আন্দোলনের সময় একটি বিষয় বেরিয়ে এসেছে যে 62,000 মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাকি পাওয়া গেছে, যেগুলো নাকি ফর্জ, যেগুলো কোনো বেসিস নাই। এবং আমরা সংসদে দেখেছি এ সংক্রান্ত ব্যাপারে একজন মন্ত্রীর বিরুদ্ধেও একজন এমপি এই প্রশ্নটা তুলেছিল যে তার বয়স তো তখন 5-6 বছর ছিল, সে কীভাবে মুক্তিযোদ্ধা ছিল। তো এই 62,000 যে সার্টিফিকেট, এইটি কীভাবে রিলেটেড হয় এই যে 30% যে কোটার করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা 7%-এ চলে আসছে অ্যাপিলেট ডিভিশনের পরিপ্রেক্ষিতে। যদি আমরা সেক আর্গুমেন্ট ধরেও নিই যে 30% যদি সাস্টেন করতো, তাহলে কি এটা ফেয়ার হতো কিনা? ব্যারিস্টার মুহিত খান প্লিজ। আমি খুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমি কথাটি বলছি। আপনার প্রশ্ন দু ধরনের। প্রথমটা হচ্ছে 62% যে আপনি ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের কথা বলেছেন, 62,000, এবং আপনি 30% কোটার কথা বলেছেন। তো বলতে গিয়ে আপনার দুজন খুব মহাজ্ঞানী, আমি এখন জ্ঞান অন্বেষণ করতে চেষ্টা করছি। আমার ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয়েছে আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। এবং মানুষ যদি ভালো মানুষ না হয়, আইন দিয়ে করবেনটা কি আপনি? ওই যে আপনি 62,000 যে আপনার ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের কথা বলেন, তাহলে কোন অমানুষ এইগুলো তৈরি করেছে? কারা এদেরকে লালিয়ে করেছে? আমরা জানি লিগাল টার্মে একটি ভিকারিয়াস লায়াবিলিটি বলে একটি কথা রয়েছে। মানে একজনের উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে, মানে বুধুর যদি কোনো দোষ করে, ওই দোষের কারণে মানে উদুর ঘাড়ে সে লায়াবিলিটি পড়বে। তাহলে যারা এই সার্টিফিকেটগুলি ইস্যু করেছিল তাদেরকে ধরতে হবে, এবং এই সার্টিফিকেটগুলি নিয়ে যারা বিভিন্ন জায়গাতে মানে চাকরি করেছেন তাদেরকে ধরতে হবে, প্রত্যেক নেটকে ধরতে হবে, ধরে আইনের সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি একটি দিক। আর আরেকটি দিকে কথা আপনি বলেছিলেন যে 30% কোটার কথা বলেছেন, এবং আপনি খুব সুন্দর করে মাঝখানে কোটার আন্দোলনের কথা আপনি বলেছেন। বাট মাঝখানে কিন্তু একটি মানে গলায় গলদ রয়ে গেছে। ঠিকই
2018-এ আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থাকে তিনি বলেছেন তুলে দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বাট জায়গাতে একটি শুভঙ্করের ফাঁকি রয়ে গিয়েছে। ফাঁকটা কোথায়? বাংলাদেশের সংবিধানের যে জায়গাতে এবং আইনের যে জায়গাতে বলা হয়েছে যে 56% যে কোটা যে কথা বলেছেন, সেই 56% কোটা কিন্তু তুলে দেওয়া হয়নি, যে কারণে 18-এ কিন্তু উনি জাস্ট মুখে বলার জন্য বলেছেন, মানে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, জনসম্মুখে এবং গণমাধ্যমের মাধ্যমে, কিন্তু আইন কিন্তু পরিবর্তন করেননি। তাহলে 18 থেকে শুরু করে 2024 পর্যন্ত কি হয়েছে আমরা কিন্তু জানি না। তার মানে তখন কিন্তু এই কোটার ভিতরে নাটি পুতি লোটাবদ্ধ সব ঢুকে গেছে, নাম্বার 1। নাম্বার 2, যখন আমরা দেখলাম 2024-এ তথাকথিত হাইকোর্ট থেকে রায় আসলো কি মুক্তিযোদ্ধার লোটাবদ্ধ এরা, আমি কেন শোয়িং ডিউ রেসপেক্ট, বাংলাদেশ এখন স্বাধীন একটি দেশ, 55 বছর পরে কিসের মুক্তিযুদ্ধ নাতিপতি? এখানে মেধাবী ছাত্ররা আসবে দেশকে গড়ার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা কি দেখতে পেলাম? আমি কিন্তু গবেষণা করে বের করেছি যে 2018-2024-এ যখন হাইকোর্ট থেকে রায় আসলো, কারা এই সরকারের মানে প্রাইম মিনিস্টারের যে ঘোষণার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং অ্যাপিল করেছিলেন, তারা মুক্তিযোদ্ধাদের নেক্সট জেনারেশন, নাতিপতি লোটাবদ্ধ এরা বলেছে অনৈতিক, তার অবৈধ। কারণটা কি? সংবিধানের যে আইনটিকে পরিবর্তন করা হয়নি, এবং এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রায় এসছে যে সরকার যে ঘোষণা দিয়েছিলেন সেটি ছিল অবৈধ। এই কারণেই কিন্তু আন্দোলন শুরু হয়েছে। তাহলে আপনার শুরু থেকেই কেন ফিক্স করলেন না? আমি সবসময় কথা বলি, প্রকৃত দেশপ্রেম। প্লেটো তার একটি বই রিপাবলিকে, ভাই আপনি আমার থেকে ভালো জানেন, উনি লিখেছিলেন প্রকৃত দেশপ্রেমটি কী? নিজের কাজটা সঠিকভাবে করা। আমি আইনজীবী, আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। আমি দেশের শাসক, আমি দেশকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করব। কীভাবে একজন পুলিশ যে ম্যাট্রিক পাস করে অথবা মানে ফেল করে একটা স্টুডেন্ট, সে গুলি করে আমাদের মেধাবী ছাত্রকে খুন করে? ভাইয়া 17 জুলাই একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। কেন আমি এভাবে আমার ভিতরে এই আগুন জ্বলে উঠেছে। সকালে আমি যখন দেখলাম যে মুগ্ধ না আবু সাইদের বোন হাউ করে কাঁদছে, আমার ভাই এত মেধাবী, ক্লাস 5 এসে বৃত্তি পেয়েছে, আমার ভাই এত মেধাবী ক্লাস 8 এসে বৃত্তি পেয়েছে, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট। আমি যখন দেখছিলাম সকালবেলা নামাজ পড়ে আমার গায়েলম দাঁড়িয়ে যাচ্ছে এই কথা বলতে গিয়ে, এই কোন দেশে আমরা বসবাস করছি আমি। এবং তখন আমার প্রিয়তমা স্ত্রী আমার নামাজের জন্য দাঁড়াবো, তো সে আমাকে এসে সান্ত্বনা, জানো তুমি এভাবে তুমি মানে মনে কষ্ট পেও না। তার মানে কি ভাইয়া আমি যে কথাটি বলছিলাম, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কিন্তু কোনো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছি না, আমরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কথা বলছি না, আমরা বলছি প্রকৃত দেশপ্রেম। মেধা তখনই আমাদের তিনজনের ভিতরে যে মেধা, এই মেধার মূল্যায়ন তখনই বিচ্ছন্ন ঘটবে যখন আমরা ইন্টারপ্রিট করতে পারবো। ভাইয়া কীভাবে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য একজন পুলিশ অফিসার গুলি করে হত্যা করলো? কে সেই পুলিশ অফিসারকে মানে পারমিশন দিয়েছে? নিরস্ত্র ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি অ্যাগ্রেসিভ ছিল না, এবং কোনো রকমের ভায়োলেন্ট ছিল না। আমি আপনাকে আরেকটা কথা বলছি ভাই, যেটি আমার মনে খুব কষ্ট দিয়েছে ভাই। আমি জীবনে কখনো কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে কোনো কথা বলিনি, কোনো পলিটিক্যাল টক শোতে আমি অ্যাটেন্ড করিনি। যারা আমাকে চেনেন তারা খুব ভালোভাবে জানেন, বাট আমি ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে আমি কথা বলি। যখন দেখি যে এই নিরস্ত্র এই ছেলেটাকে মেরে ফেলেছে, আমার বুকে আগুন, আমার রক্তে আগুন ধরে উঠেছে। রক্তে আগুন ধরা কি আমি আগে কখনো বুঝিনি। হাজার মাইল ধরে সেই মানে বাংলাদেশে একজন আমি কি বলবো, হ্যাঁ আমি বলেছি সরি, মানে আমার আবেগ দিয়ে কথা বলছি। তো আমি তখন সাংবিধানিক আইনের দৃষ্টিভঙ্গি থেকে এটি মূল্যায়ন করেছি। এবং আপনি জানেন ভাইয়া, আপনি জানেন যে মানে আপনাকে থামাতে হচ্ছে, আপনি অত্যন্ত ইমোশন হয়ে গেছেন এবং এটা খুবই জাস্টিফাইবল কারণ। তো আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পরে আবারও আমরা এ সংক্রান্ত আলোচনা করবো এবং আমরা কল নেব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠানে। এবং অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম যে এই অনুষ্ঠানটি আমরা স্পেশাল শো করেছি এবং এই শোটি আমরা ডেডিকেট করছি এই রিসেন্টলি যে কোটা বিরোধী যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী কোটা, সেটার যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি আমরা ডেডিকেশন করেছি অনুষ্ঠানটি। তো আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের ব্যারিস্টার মোহিত খানের কাছে আমি বলেছিলাম যে 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে আমরা
এটা কিন্তু ওপেন সবাই জানে, কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে কোনো রকমের কোনো তদন্ত কমিটি হয়েছিল কিনা কিংবা সেগুলো ক্যান্সেল হয়েছে কিনা সেটা আমার জানা নাই। আমি এখন ব্যারিস্টার মোহিত খান আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেটা যদি সামারাইজ করেন, এবং আরেকটা যদি আপনি দর্শকদেরকে ক্ল্যারিফাই করেন যে 62,000 যে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যে ইস্যু হয়েছিল, কোনো তদন্ত কমিটি গঠন হয়েছিল কিনা এবং সেগুলোর আপডেট কি? ধন্যবাদ ব্যারিস্টার মোহিত। ধন্যবাদ। এই যে কোনো তদন্ত কমিটির কথা যে বলেছেন, যদি তদন্ত করা হতো এদেরকে কিন্তু আইনের সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। যদিও দুই একটা যদি আপনার মানে দন্তহীন বাঘের মতো যদি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়ে থাকে, আমি সেগুলি তীব্র প্রতিবাদ করছি। বর্তমান যে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত যে সরকার গঠন যারা করেছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি নতুন আরেকটি কমিটি গঠন করার জন্য, নিরপেক্ষ কমিটি। এবং এই 62,000 যে আপনি ভুয়া মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন, তাদেরকে যেহেতু ভুয়া ফ্রড অ্যান্ড ডিসেপশন করে এরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, হ্যাঁ তাদের কাছে জোরালো আহ্বান, এদেরকে যেহেতু ফ্রড অ্যান্ড ডিসেপশন অন ওথ তার মিথ্যা কথা বলেছে, তারপর তার বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তার গাদ্দারি করেছে, তাদেরকে আইনের অধীনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর আরেকটি জায়গাতে আমি থেমে গিয়েছিলাম বলতে গিয়ে যে প্রকৃত দেশপ্রেম কি, আমি বলেছিলাম প্লেটো রিপাবলিকের কথা দিয়ে বলেছিলাম যে নিজের কাজটি শ্রেষ্ঠভাবে করা। আমি বাংলাদেশ সংবিধানের ছাত্র ছিলাম, আমি ডক্টর বারি স্যারকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার কারণে কিন্তু আমার ভিতরে পাণ্ডিত্য মেধা এসছে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার 3য় অনুচ্ছেদে বলা হয়েছে, আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমরা মানে বাংলাদেশের জনগণ, কোনো গোষ্ঠী কোনো পার্টিকে এখানে বলা হয়নি। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত হইবে। ধন্যবাদ। কেন কথাটি বললাম? কোথায় গেল আমাদের মুগ্ধর জীবন, কোথায় গেল আমাদের শহীদ আবু সাইদের জীবন? এবং থেকে গতকাল পরশুদিন জাতিসংঘ থেকে রিপোর্ট এসছে 650 জন অথবা 640 জন বাংলাদেশে হত্যা করা হয়েছে। কোথায় গেল তাদের সেই প্রাণ? ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান, আপনি চমৎকার করে বলেছেন যে 62,000 যে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটার তদন্ত হওয়া উচিত এবং একটি কমিটি করা উচিত। এবং এটা উনি বলেছেন এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এবং আমাদের যে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে, তো এটা আমি ওনার সঙ্গে একমত। তো পরবর্তীতে হ্যাঁ আমি কলে আসছি। হ্যালো কলার, সালাম আলাইকুম। ও কলটা আমরা হারিয়ে ফেলেছি। তো সুধী দর্শক, এখন আমি ব্যারিস্টার আবু রেজা তুহিনের কাছে চলে যাব। তার আগে আমি একটু বলে নিই যে আপনারা জানেন যে 69-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে স্টুডেন্ট জেনারেশন ছিল তাদের ভূমিকা ছিল অনেক অনেক বেশি, এবং স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশের যে ছাত্র তাদের ভূমিকা ছিল অনেক অনেক বেশি। এবং আমরা জানি যে 90-এর যে গণ অভ্যুত্থান ছিল সেখানেও কিন্তু এই ছাত্ররাই কিন্তু এই আন্দোলনটা করেছিল। অতএব বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার আগে ইতিহাস এবং স্বাধীন হওয়া থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তীতে ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের এই ছাত্রদের অবদান কিন্তু অপূরণীয় এবং অবস্মরণীয়, এবং এটা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না। এবং রিসেন্টলি যে এই বৈষম্য বিরোধী যে কোটা ছিল, সেই কোটা বিরোধী আন্দোলনের যে মেন যারা নেতৃত্ব দিয়েছিল এবং যারা এই রাস্তায় নেমেছিল এবং বুক পেতে দিয়েছিল, এবং আমি দেখেছি তারা মারাও কিন্তু ওইখানে এসে তাদের ছেলেদেরকে ওই রাজপথে দিয়ে গেছে, এবং অনেক বাবা এসে তার ছেলেদেরকে রাজপথে দিয়ে গেছে, এবং তারা বলেছে যে যাও তোমরা আন্দোলন করো এবং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আরেকটা জিনিস জানতে হবে যে আমরা জানি যে এই যে 5th of August যে রিজমের পরিবর্তন হয়, সেই রিজম সম্পর্কে কিন্তু অনেক অনেক ধরনের কথাবার্তা আসছে। তার ভিতরে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা, এটা নিয়ে কথা আছে, আয়নাঘর নিয়ে কথা আছে, তারপরে যে আমি যেটা বললাম যে 62,000 ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে কথা আছে, এই ধরনের কিন্তু অনেক ব্যাপারই কিন্তু আছে। তো অনেকে এই মুহূর্তে বলে থাকছেন যে 1971-এ আমাদের প্রথম স্বাধীনতা হয়েছিল এবং 5th of August আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে।
তো এই সংক্রান্ত ব্যাপারে আমি চলে যাব আমাদের ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাইয়ের কাছে, যে এই সংক্রান্ত ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আবু রেজা। ধন্যবাদ কামরুল। আমি একটুখানি বিজ্ঞ মুহিত যেটা বললো তার সাথে আমি কিছু যোগ করতে চাই। ৬২,০০০ ভুয়া সার্টিফিকেট ইস্যু হয়েছে বলে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু মোটামুটি প্রমাণিত। যেটা প্রমাণিত হয়নি সেগুলি কি মনে রাখতে হবে। আমরা যদি মুক্তিযোদ্ধাদের ফিগার কত, সংখ্যা কত ছিল যেটা আমরা দেখি, আমি বিভিন্ন পুস্তকাদি দেখে যেটা দেখেছি যে মুজিবনগর সরকারের অধীনে যারা কাজ করছিল, বিভিন্ন সেক্টর যেটা ছিল, 11টা সেক্টরে যে যারা ছিল, মোটামুটি তাদের তো মোটামুটি তালিকাভুক্ত। এটা তো আমরা বলতে পারি যে জেড ফোর্সে কারা কারা ছিল, এস ফোর্সে কে কে ছিল, এই তালিকা তো নিশ্চয়ই আমাদের কাছে আছে। তো সেই হিসেবে করলে, এবং যারা রিক্রুটেড হয়েছিল ডাইরেক্টলি মুজিবনগর সরকার থেকে, তাদের সংখ্যা সব মিলে সর্বসাকুল্যে 40 থেকে 45,000-এর মতো। এরপরও আমরা বলতে পারি যে স্থানীয়ভাবে কিছু গ্রুপ ছিল যারা হয়তো ভারতে ট্রেনিং নেয়নি বা নিয়ে এসে যারা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করেছে। সব মিলায়ে আমার ধারণা, আমি যে বিভিন্ন বইটি আমরা পড়েছি, যে এই সংখ্যাটা কোনোভাবেই 90-92,000-এর বেশি হবে না। তাহলে প্রথম মনে রাখতে যুদ্ধ কিন্তু 9 বছর ধরে চলেনি, 9 মাসের সংগ্রাম। আর মুক্তিযোদ্ধা সংগঠন শুরু হয়েছে এগুলি রিক্রুট করা অনেক পরে, 17 এপ্রিল মুজিবনগরের ঘোষণার পরে, আরও পরে রিক্রুট হয়ে জুনের শেষে, জুলাই থেকে মোটামুটি 2-3 মাসের ট্রেনিং নিয়ে মুক্তি বাহিনীরা বাংলাদেশের মাটিতে ঢোকার শুরু করেছে। তাহলে সেই হিসাবে জুন থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে কত লোক রিক্রুট হতে পারে? আচ্ছা, আমি কি ভাই এটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি ভাইয়া আপনার অনুমতি নিয়ে? ভাইয়া, আপনি যে ফিগারটির কথা বললেন, আমার এই যে মেধার যে কথা আপনি কি বলছেন 62,000 হচ্ছে নোন ফিগার, আননোন কি আমরা জানি। এখানে কিন্তু মেধার এই জায়গায় মেধার ছাত্ররা খুঁজে বের করবে কোথায় কোথায় গ্যাপ রয়েছে। আমার একটি ক্ষুদ্র প্রশ্ন ভাইয়া, মুক্তিযুদ্ধ কি খালি যারা যুদ্ধের ময়দানে গিয়ে গুলি করেছেন তারা মুক্তিযুদ্ধ করেছেন? যে মা এক গ্লাস পানি এগিয়ে দিয়েছেন, যে ফ্যামিলিতে যে গরিব কৃষক তার ঘরের মানে লালন পালন করা যে ছাগল এবং মুরগি খাসি জবাই করে মুক্তিযুদ্ধ খেয়েছেন, তারা কি মুক্তিযুদ্ধ করেনি? অবশ্যই। শুধুমাত্র মানে ব্যাটল ফিল্ডে গিয়ে সে মুক্তিযুদ্ধ করার অর্থ মুক্তিযুদ্ধ। এই কারণে মানে আমি আপনার মূল্যায়ন পর্বের জন্য প্রশ্ন জিজ্ঞেস করছি আপনাকে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেছিলেন, 7 কোটি সন্তানের মুগ্ধা জননী রেখেছে বাঙালি করে মানুষ করণী। প্লিজ কাইন্ড। যেটা হচ্ছে যে এটার কারণেই তো এই বৈষম্য এবং বিভাজনের রাজনীতি। আমরা যেটা শুরুতে বলেছিলাম যে আমরা শান্তি চাই, সংঘাত চাই না, বিচার চাই না, শান্তি চাই। শান্তির জন্য যদি বিচারকে ব্যাকসিলে যেতে হবে। আমরা মানে এই যে আমাদের বিভাজন যে শুরু হলো রাজনীতি, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের পক্ষে। আপনাকে আমি স্টপ করাতে হচ্ছে, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেকের পরে আবারও দেখা হবে, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত আমাদের আজকের স্পেশাল শো, যে শোটি মূলত আমরা ডেডিকেশন করেছি আমাদের রিসেন্টলি যে কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, এবং আমরা আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো এই পর্বে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি একটু বলে নিচ্ছি, এবং আমার গেস্টের কাছ থেকে আমি সে সংক্রান্ত ব্যাপারে জানতে চাইবো। কল আছে? আচ্ছা, কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল, করতে পারবো? জি, প্রশ্ন করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনারা 3 জন দীর্ঘ মানুষ এখানে আছেন, আমরা খুব উপকৃত হই আপনাদের প্রোগ্রাম দেখে। ধন্যবাদ। তো আমার একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা লিভ টু রিমেইনে আছি। তো আমি আর আমার 2 বাচ্চা আর আমার ওয়াইফ। তো আমার বড় বাচ্চা মাশাআল্লাহ ব্রিটিশ সিটিজেনশিপ হয়ে গেছে, আর দ্বিতীয় বাচ্চার আমার লিভ টু রিমেইনের এক্সটেনশনের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি জুনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। জি। তো এখন আর আমার ওয়াইফের স্টিল ভ্যালিড আছে আরো 1 বছর পর্যন্ত। 1 বছর পরে ওনার এক্সটেনশন হবে। তো প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগতে পারে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ তো ই ভিসা করার জন্য এলাও আছে, আর আমাদের তো মানে ভ্যালিড কার্ড নাই। তো
তো আমরা কি ভিসার জন্য আবেদন করতে পারবো? আপনি একটু লাইন থাকেন, আমার একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনাদের এটা কি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনাদের বায়োমেট্রিক কার্ড নেই? বায়োমেট্রিক কার্ড আমাদের আছে, বায়োমেট্রিক কার্ড আমাদের আছে, আমার কাছে আছে, এটা তো আনভ্যালিড, মানে এটা ভ্যালিড চলে গেছে। ও ভ্যালিডিটি এখন নাই, কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আর আমার ওয়াইফের ভ্যালিড কার্ড আছে। আচ্ছা, ভাইকে আনসার দিয়ে দেবো? হ্যাঁ, তো কুইক করে আমি আনসার দিয়ে দিই। সেটা হচ্ছে যে এফএল আর এফপি যে অ্যাপ্লিকেশন আপনি যেটা বলছেন আপনার বাচ্চাটা এক্সটেনশনে অ্যাপ্লিকেশন করেছেন, এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এই মুহূর্তে 12 মান্থস হচ্ছে ডেডলাইন, ঠিক আছে? অতএব আপনার বাচ্চার জন্য তো আর ই ভিসার কোনো এখানে ইস্যু থাকছে না। আর যদি ই ভিসাতে আপনাকে যদি অ্যাকাউন্ট খুলতে হয়, আপনার কিন্তু একটা ভ্যালিড বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড লাগবে, যেটা আপনার আছে কিংবা আপনার ওয়াইফের আছে। অতএব আপনারা কিন্তু ই ভিসাতে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এখন কিন্তু বলে দিয়েছে যে আর ইমেলের প্রয়োজন নাই, আপনারা ওয়েবসাইটে যেয়ে স্ট্রেট এটা খুলতে পারবেন। এটা খুব বেশি কঠিন না, তবে আপনার বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড কিন্তু অবশ্যই লাগবে। যদি কারণ না থাকে তাদের এটি কিন্তু অ্যাপ্লিকেশন করে এটা অবটেন করে তারপরে কিন্তু তারা খুলতে পারবে। এখনও পর্যন্ত কোনো গাইডেন্স আসে নাই যাদের নাই, যারা নাই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু এটা নিয়ে নিচ্ছে। আর টাইম স্কেলে আপনাকে বলেছি। আর কিছু না, আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি যে আমার আর আমার বাচ্চার বায়োমেট্রিক কার্ড আছে, ওটা পুরাতন বায়োমেট্রিক কার্ড, ওইটা ভ্যালিড না বলছেন কেন? 31 ডিসেম্বর পর্যন্ত তো আপনার বায়োমেট্রিক কার্ড ভ্যালিড থাকার কথা যদি আপনার ভিসা থাকে। তাহলে আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নাই। যখন আপনার ডিসিশন হবে, নতুন বায়োমেট্রিক কার্ড আসবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে, তখন আপনি ভিসা সুইচ করবেন। এখন তো আপনি কোথাও তো ট্রাভেল করতে পারবেন না, আপনার তো কোনো সমস্যা নাই, আপনার জন্য অ্যাপ্লিকেবল না। যাদের জন্য অ্যাপ্লিকেবল তারা হচ্ছে অলরেডি গ্রান্টেড হয়ে গেছে এবং তাদের ভ্যালিড ভিসা আছে, আর আপনার অ্যাপ্লিকেশন এক্সটেনশন পেন্ডিং আছে। অর্থাৎ দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। একটা হচ্ছে যাদের অলরেডি ভিসা গ্রান্ট হয়ে গেছে তারা করতে পারবে, তাদের বায়োমেট্রিক কার্ড তাদের হাতে আছে। আর আপনার অ্যাপ্লিকেশন যেহেতু পেন্ডিং আছে, অতএব যখন আপনার একটা গ্রান্ট হবে তখন আপনি ই ভিসায় করতে পারবেন, যখন আপনার হাতে কার্ড থাকবে এবং একটা ভ্যালিড পাসপোর্ট থাকবে, ঠিক আছে? বাট এখন করতে পারবেন না, এখন তো আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং, আপনার তো দরকার নেই, আর আপনি তো ট্রাভেল করতে পারবেন না। ট্রাভেল করলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু উজ্জ্বল হয়ে যাবে। যার আছে সে করতে পারবে, আর যার নাই পেন্ডিং আছে আপনার ডিসিশনের মধ্যে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ আপনার কল। এখন আমি চলে যাব যে আমাদের এই মুহূর্তে আমরা জানি যে অসংখ্য বাংলাদেশি যারা গত 16 বছরের রিজিউমে অনেক সময় পারসিকিউটেড হয়েছে, তাদের যে ফেয়ার অফ পারসিকিউশন ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তারা অ্যাসাইলাম সিক করেছিল, সেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যেহেতু 5th অফ রিজিউমে তারা যে ফেয়ার অফ পারসিকিউটর যারা ছিল সেই রিজিউম কিন্তু আর 5th অফ আগস্ট থেকে নাই। তো এই ক্ষেত্রে যে আমি ব্যারিস্টার মুহিত খানের কাছে প্রথমে যাব, পরে আমাদের সিনিয়র ভাইয়ের কাছে যাব, যে ব্যারিস্টার মুহিত খান, যারা এই 16-17 ইয়ার্স ধরে এই রিজিউমের আন্ডারে থাকার পরিপ্রেক্ষিতে পারসিকিউটেড হয়েছিল, এবং আমরা যার যে 1951-এর যে ইউএন রিফিউজি কনভেনশন আছে, যেখানে 5টা রিজনে অ্যাসাইলাম সিক করা যায়, তার ভিতরে অন অফ দেম হচ্ছে আপনার পলিটিক্যাল ওপিনিয়ন, সেই গ্রাউন্ডে তারা বলেছিল যে দে আর পারসিকিউটেড বাই দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট কিংবা ল এনফোর্সমেন্ট ইউনিট যারা মানে কী বলে কন্ট্রোল বাই দ্য আওয়ামী গভর্নমেন্ট, এবং তারা এখানে অ্যাসাইলাম সিক করেছিল। তাদের কারো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হয়তো পেন্ডিং আছে কিংবা তারা ফুল অ্যাসাইলাম ইন্টারভিউর জন্য তারা অপেক্ষা করছে। তো এই সিচুয়েশনে আপনার অ্যাডভাইস কি, কিংবা আইনে এখানে ইমিগ্রেশন রুলসে কি বলে যে তাদের ভাগ্য কি হতে পারে, কিংবা তাদের কি করণীয়, কিংবা সেই ব্যাপারে যদি আপনি ক্লারিফিকেশন করেন। চমৎকার জিজ্ঞেস করেছেন। ফেয়ার অফ পারসিকিউশন এটা থাকতে হবে। গভর্নমেন্ট যদি চেঞ্জ যদি হয়ে যায় তৎসত্ত্বেও ফেয়ার অফ পারসিকিউশন ওটা এটি ক্রাইটেরিয়া, এবং এর পাশাপাশি খেলে এটি থাকলে হবে না, অবজেক্টিভ ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আপনাকে সেটা এস্টাবলিশ করতে হবে। প্রোটো হচ্ছে এখন যেহেতু আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তাহলে যারা বিএনপির যারা অ্যাসাইলাম সিকার ছিলেন, বিএনপির ক্লেম করে, অথবা জামাত ইসলাম অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টি থেকে যারা ক্লেম করেছেন, তাদের অবস্থান কী হবে? আমি বিষয়টিকে যে মূল্যায়ন করি, তাদের যে ক্লেমগুলি হবে সেটা হবে এরকম যে হয়তোবা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে, বাট ফলস যদি কোনো কেস থেকে থাকে
তা তো এখন উইথড্র হয়নি। তাহলে ফলস কেস যদি এখন পেন্ডিং থেকে থাকে, যে 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 পুলিশ স্টেশন ছিল ফলস কেসটি, সেটি যদি উইথড্র না করা হয়, এই লোকটা যদি আবার দেশে ফিরে যায়, তাহলে তো তাকে আবার ওই যে ফেয়ার অফ প্রসিকিউশন রয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, যে ওসি, আমি দেখেছি যে বাংলাদেশের 600 কতগুলি থানা আছে, থানার ওসির এখনও চেঞ্জ হয়নি। এখন সেই ওসি যদি এখনও যদি ইনচার্জে থেকে থাকে, তাহলে এই যে অ্যাপ্লিক্যান্ট সে যদি দেশে ফিরে যায়, অফকোর্স ফেয়ার অফ প্রসিকিউশন তার রয়ে গিয়েছে। এখন ফলস কেস যতক্ষণ পর্যন্ত না সেই ফলস কেস উইথড্র না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সেই ওসি চেঞ্জ হচ্ছে না থানা থেকে, তাহলে অবশ্যই ফেয়ার অফ প্রসিকিউশন রয়ে গেছে। তার থেকে বড় কথা, আমরা সমস্ত বাংলাদেশে এখন দেখছি যে আগুন জ্বালাও পুরো সরে গেছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন, যেটিকে আমি খুব ঘৃণা করি। কেন মানে মানুষ মেরে ফেলবেন আপনারা মানে পলিটিক্যাল পার্টি কনটেক্সটে, বাট এটা হচ্ছে বাংলাদেশে, এটা হয়। এবং এই জিনিসগুলোকে যদি এস্টাবলিশ করা সম্ভবপর হয় যে আই স্টিল ফিয়ার দ্যাট আই উইল বি পারসিকিউটেড, আই স্টিল মাই লাইফ ইজ স্টিল ইন ডেঞ্জার, দি কেস ইজ স্টিল দেয়ার পেন্ডিং, ফলস কেস বাট স্টিল পেন্ডিং। ধন্যবাদ। এই জিনিসগুলি এস্টাবলিশ করতে পারলে, আমি যদি ভুল না বলে থাকি ভাইয়া, আপনারা জ্ঞানের জাহাজ, বাট এগুলিকে দিয়ে চ্যালেঞ্জ করা সম্ভব। ধন্যবাদ ব্যারিস্টার মহিদ খান, চমৎকার করে আপনি বলেছেন যে রিজম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদি তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয়ে থাকে, কিংবা যদি আওয়ামী লীগ রিজমের যেসব নেতাকর্মী তারা যদি লুকিয়ে থাকে এবং পরবর্তীতে যদি তাদের উপরে দেখা যায় যে ফেয়ার অফ প্রসিকিউশন হতে পারে, জি, এবং আছে, এক্সিস্ট করছে, জি, তাহলে আপনি বলতেছেন যে এখানে চেঞ্জ অফ সার্কামস্টেন্স হচ্ছে না। জি, অবশ্যই। এবং স্টিল তাদের হয়েছে বাট ওই রিস্ক এখন রয়ে গেছে, রিস্ক ফ্যাক্টর কাজ করছে, ফেয়ার অফ প্রসিকিউশন আছে, কিন্তু যে চেঞ্জটা আসছে একেবারেই তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। জি, তো যে কারণে আপনি বলতে চাচ্ছেন যে দে শুড কন্টিনিউ। এবং আমি আইটি জিনিস লক্ষ্য করেছি, আমি কিন্তু আপনার অনুষ্ঠানে আসার আগে আমি মনে করেছেন হয়তো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আমি গবেষণা করি। আমার গবেষণায় দেখেছি যে বাংলাদেশের যে কান্ট্রি রিপোর্ট, লাস্ট আপডেটেড কান্ট্রি রিপোর্ট হচ্ছে জানুয়ারি 2024, এরপরে কিন্তু কোনো কান্ট্রি রিপোর্ট আসেনি। সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসন কীভাবে এখানে করাপশন করে, কীভাবে বাংলাদেশের কোর্ট সিস্টেম কাজ করে। সুতরাং এগুলিকে যদি সুন্দর করে উপস্থাপন করা হয়, সে কারণে দরকার দক্ষ একজন আইনজীবী। মানে আপনি বলতে চাচ্ছেন যে পলিটিক্যাল রিজম যদি চেঞ্জ হলেও যে যে ল এনফোর্সমেন্ট ইউনিট আছে, জি, তাদের তো চেঞ্জ হচ্ছে না। জি, তো যে কারণে সেই ক্ষেত্রে তো এখনো তো প্রসিকিউশন রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করছে। অতএব এখানে হতাশ হওয়ার কিছু নাই, দে শুড কন্টিনিউ উইথ দেয়ার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, এবং তাদের যদি ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ যদি ডাকে, সেটা প্রিপারেশন নিয়ে তাদের সেখানে যাওয়া উচিত, কিংবা অ্যাপিল হিয়ারিং থাকলে সেটা কন্টিনিউ করে। এটি তো আপনার অপিনিয়ন। ধন্যবাদ ব্যারিস্টার মহিদ খান, আপনি চমৎকার করে বলেছেন, এবং আশা করি দর্শক আপনারা ব্যারিস্টার মহিদ খান যেটা বললেন যে রিজম চেঞ্জ হওয়ার পরেও কিন্তু এখনও রিস্ক ফ্যাক্টর কাজ করছে, যে কারণে এখনও কিন্তু আপনাদের ফেয়ার অফ প্রসিকিউশন আছে। আপনারা হুটহাট করে এগুলো আপনাদের অ্যাপ্লিকেশন উদ্যোগ করা, কিংবা নন অ্যাটেন্ডেন্স অফ দ্য ইন্টারভিউতে যাবেন না, কিংবা অ্যাপিল হিয়ারিং অ্যাপিলটা ছেড়ে দেবেন না, আপনারা কন্টিনিউ করবেন, এবং আপনারা এটা আপনাদের লয়ারের অ্যাডভাইস নিয়ে চালিয়ে যাবেন। এটা তো আপনার অ্যাডভাইস। এবার আমি আরেকটা কোশ্চেনে আসছি, সেটা ওইটার উপরে আপনি একটু সম্পূরক আপনি আনসার দেবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে যারা অ্যাসাইলাম সিক করেছিল তাদের ফেয়ার অফ প্রসিকিউশন এবং যে 1951-এর যে রিফিউজি কনভেনশনের যে ডেফিনেশন, সেটা তারা স্যাটিসফাই করে ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ দিয়ে দে আর বিং গ্রান্টেড রিফিউজি স্ট্যাটাস। এখন রিফিউজি স্ট্যাটাস তাদের গ্রান্ট হয়ে গেল, এবং রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হলে আমরা জানি যে তাদেরকে 5 years লিভ টু রিমেইন ইন দ্য ইউকে দেওয়া হয়। তা এখন তারা হয়তো এই 15-16 ইয়ার্স যে রিজন ছিল সে কী বলে আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং তার ল এনফোর্সমেন্ট ইউনিট, তাদের দ্বারা প্রসিকিউটেড হয়েছিল, এবং তাদের ফেয়ার অফ প্রসিকিউশন এবং ডেফিনেশন 1A অফ আর্টিকেল 1A-তে যেটা 1951-এর ইউএন কনভেনশনের, সেটা স্যাটিসফাই করে তার রিফিউজি স্ট্যাটাস পেল, 5 years লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পেল। এখন যদি তারা আবার কেউ যদি কম পায় এক্সটেনশনের সময়, কিংবা যখন তারা ইন্ডিপেন্ডেন্ট লিভ টু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে হ্যাভিং কপারেশন অফ 5 years, এবং এই রিজম চেঞ্জ হওয়ার পরে 6 মাস 1 বছরের ভিতরে তাদের যে রিফিউজি স্ট্যাটাস, এটির ফেট কি হতে পারে, এটি যদি আপনি দর্শকদের একটু ক্লারিফাই করেন। আমি বলবো তো, আমি একটু বিজ্ঞ মহিদের ইয়ে থেকে আমি নেই। মহিদ যে কথাগুলো বললো, এটা আমি মনে করি একাডেমিক্যালি 100% কারেক্ট, ঠিক আছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যালি কী হবে, এবং কীভাবে এই কেসগুলি অ্যাসেসড হবে। আমার অভিজ্ঞতা মহিদুল নিশ্চয় আছে যে আফ্রিকার বেশ কতগুলো দেশে কিন্তু রিজিম চেঞ্জ হয়েছে, এবং সেই সমস্ত দেশগুলিতে আমরা দেখেছি যেটা হয়েছে, তারা কিন্তু রিজিম চেঞ্জ হয়েছে এটা উল্লেখ করে তারা কিন্তু অ্যাসাইলাম রিফিউজ করেছে বা অ্যাপিল রিফিউজ হয়েছে। এটা আমার নিজেরই অভিজ্ঞতা আছে।
তো এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে, প্রথম জিনিসটা আমি যদি ওয়াইডার এতে দেখি, ঠিক আছে আমরা বলতে পারি যে আগের রিজিমের নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা আছে, কিন্তু রিজিমটা যদি না থাকে তাহলে এই নতুন কর্মকর্তার কার প্রতি আনুগত্য থাকবে? তার ওই একজন যাকে সে পারসিকিউট করবে তাকে ফার্দার পারসিকিউট করে তার কি লাভ হবে? সে তো এমন নয় যে এটা তাকে পারসিকিউট করে দিলে আমি একজনের কাছ থেকে আমি কিছু পাবো, প্রমোশন পাবো, এরকম তো তার নাই। ফলে কি হবে, ন্যাচারালি যারা মনে করছে যে আমরা আওয়ামী লীগ দ্বারা পারসিকিউট হচ্ছিলাম, তাদের এই ধরনের এই রিজিম ভয়াবহ চেঞ্জ, যেহেতু বর্তমান যেটা রিজিম এটা যেহেতু নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এমন না যে বিএনপি পাওয়ারে এসে গেছে, বলে আজকে কেউ যদি বলে আমি আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম এখন দেশে গেলে প্রবলেম হবে, এটাতেও কিন্তু প্রবলেম, কারণ বর্তমান যে গভর্নমেন্ট পাওয়ার আছে এটা কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু গভর্নমেন্ট নয়। তো এই রিজিম চেঞ্জ হওয়ার কারণে আমি মনে করি যে একাডেমিক্যালি যেটা বললো বিজ্ঞ এটা ঠিক, একাডেমিক্যালি যদি প্রভোগ করা যায় যে প্রশাসন এখনও ফর্মার রিজিম তারা করবে, কিন্তু প্রশ্ন হবে যে যারা প্রশাসনের কি ইনসেন্টিভ থাকবে টু রিমেন লয়াল টু দ্য প্রিভিয়াস রিজিম, এটা একটা বড় হিসাবে এই প্রশ্ন তারা কিন্তু করবে যে তো তোমাকে কেন করবে, এটা করে তো তার চাকরির কোনো প্রমোশন হবে না। তো সেই হিসাবে আমি মনে করি এই সমস্ত অ্যাসালাম কেসগুলি হয়তো বা একটা বিয়োগান্ত পরিণতির দিকে যাবে। একই রকমভাবে তোমার পরের প্রশ্ন, যারা 5 বছর এদেশে যারা লিভ পেয়েছে তাদের এক্সটেনশনের সময় চেঞ্জ অফ সার্কামস্টান্স উইল বি এ বিগ ফ্যাক্টর। তুমি জানো যে হোম অফিসের নতুন গাইডলাইন অনুযায়ী যখন ভিসার জন্য কেউ বাড়াবের জন্য অ্যাপ্লাই করবে, তো যে 4টে জিনিস তারা দেখবে, একটা হচ্ছে চেঞ্জ ইন দ্য কান্ট্রি, চেঞ্জ ইউর পার্সোনাল সার্কামস্টান্সেস, তারপরে দেখবে এ রিপোর্ট ফ্রম অ্যান ইমিগ্রেশন অফিসার, আর দেখবে তোমার নিজের স্টেটমেন্ট। এখন তুমি 5 বছর আগে খুবই অ্যাক্টিভ ছিলে, এখন কিছুই করো না। 5 বছর আগে তুমি যদি নন পলিটিক্যাল অ্যাসালামও হয়, তুমি 5 বছর আগে ভয়াবহ রকমের গিয়েছিলে, এখন দেখা যাচ্ছে তুমি সমকামিতে দূরে তুমি এখন বিয়ে শাদী করে 2 বাচ্চার বাপ হয়ে বসে আসো। তোমার চেঞ্জ অফ সার্কামস্টান্সেস পার্সোনাল অবশ্যই তোমার কেসকে এফেক্ট করতে পারে। এই জন্য বাংলাদেশের এই ক্ষেত্রে এটা অবশ্যই দে উইল টেক ইনটু অ্যাকাউন্ট। আমি বলে দিতে পারি নিজের এক্সপিরিয়েন্স থেকে, সোমালিয়া থেকে যখন এই ইসলামিক কোর্টের কারণে বহুত লোকে এসে ক্লেম করেছিল, ইসলামিক কোর্ট দূরে যাওয়ার পরে, যদিও আমরা জানি যে সোমালি স্টিল ইজ নট এ সেফ কান্ট্রি, বাট তারা বলবে ইউ বি রিটার্ন টু মোগাদিশু, কারণ মোগাদিশুতে বর্তমান গভর্নমেন্টের কন্ট্রোল আছে। সেম থিং হ্যাপেনিং উইথ জিম্বাবুয়ে, মুগাবে আর নাই, অতএব তারা বলছে প্রসিকিউশন নাই। ইরাকও সেম প্রবলেম, গাদ্দামি নাই, তোমার প্রবলেম নাই। তো ইরাকে আমরা যে টেকনিক্যাল ইস্যুগুলো করি সেটা বলেছি, ইরাক যেহেতু এখন রিজিওনাল গভর্নমেন্টে ভাগ হয়ে গেছে, এবং যেহেতু অন্যান্য প্লেন কিন্তু শুধুমাত্র বাগদাদই যাবে, অন্যান্য রিজনে তারা যায় না, তো বাগদাদ থেকে ওই সমস্ত জায়গাতে ট্রাভেল করতে গেলে ইন্টারনাল পাসপোর্ট লাগে, এই ইন্টারনাল পাসপোর্টটা পাওয়া খুবই কঠিন, সেক্ষেত্রে ওকে পার্সিকিউট হতে পারে। তো এই ধরনের কিছু স্পেশাল ইনস্টেন্স না থাকলে যারা ওই ধরনের গ্রাউন্ডে অ্যাসালাম ক্লেম করেছে তাদেরকে দে নিড টু রিথিঙ্ক। আমি এগ্রি করি উইথ মুহিত, একটা আইডিয়াল ওয়ার্ল্ডে দ্যাট উড হ্যাভ বিন অ্যান আইডিয়াল সিচুয়েশন। এর জন্য যেটা লাগবে এক্সপার্টের ওপিনিয়ন লাগবে, এক্সপার্ট এসে বলবে যে যদিও রিজিম চেঞ্জ হয়ে গেছে, দ্য ঘোস্ট অফ দ্য রিজিম ইজ স্টিল দেয়ার। এবং একটু অ্যাড করছি এখানে, এক্সপার্ট অপিনিয়ন তারাই দিবে যারা বাংলাদেশের আইন সম্পর্কে দক্ষ এবং যারা কোর্টে অ্যাকসেপ্টেবল। জি, এই ব্যাপারে আমি একটু আলোচনা করি, একটু আপনাদের সঙ্গে আমি অ্যাড করছি। ডেফিনেটলি মোহিত খান চমৎকার করে বলেছে যে স্টিল যদি এলিমেন্ট অফ ফেয়ার পারসিকিউশন থেকে থাকে, রিজিম চেঞ্জ হলেও হতে পারে। আবার আপনি যে রবার্ট মুগাবের রিজিমের সময় আমরা জানি যে অসংখ্য অ্যাসালাম সিক করেছিল। ইভেন আমার মনে হয় যে আলবেনিয়ান কেসগুলো, কসোভান কেসগুলোতেও আমরা দেখেছি যে পরবর্তীতে যে ফেয়ার প্রসিকিউশন এক্সিস্ট করেনি কিংবা রিজম ছিল না, তখন কিন্তু অন্যরকম হয়েছে। তো মূলত যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে 1A-তে যে কোন কোন রিজনে অ্যাসালাম সিক করা যায় সেটা 5 রিজন আমরা জানি। আবার ওখানে কিন্তু আরেকটা ডেফিনেশন আছে যে কোন কোন সিচুয়েশনে এই সিজ হতে পারে, এই অ্যাসালাম যে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হয়েছে, তার ভিতরে ডেফিনেশনে বলা হয়েছে যে যদি তাদের যে রিজনে তারা অ্যাসালাম সিক করেছিল, তাদের যে ফেয়ার অফ পারসিকিউশন ছিল সেটা যদি সিজ টু এক্সিস্ট হয়, তার মানে সেটা সিজ হয়ে গেছে, মানে সেটা আর নাই এই মুহূর্তে তার কান্ট্রি অফ অরিজিনে, সেই ক্ষেত্রে কিন্তু হোম অফিসের কিন্তু পাওয়ার আছে
তারা কিন্তু রিভিউ করতে পারে, যেটাকে অ্যাক্টিভ রিভিউ বলা হয়। এবং অ্যাসাইলাম যখন গ্র্যান্ট হয় তখন কিন্তু যে গ্র্যান্ট অফ অ্যাসাইলাম এজ রিফিউজি স্ট্যাটাসে কিন্তু একটা লেটার ইস্যু করা হয়, এবং সেটা লাস্টে সিজ কোন কোন সময় করা যায়। যার কাউকে যদি অ্যাসাইলাম দেওয়া হলো, এর অর্থ নয় যে 5 years ইট ইজ গ্রান্টেড, এটা কিন্তু অ্যাট এনি টাইম অ্যাক্টিভ রিভিউ করতে পারে তারা। এবং অ্যাক্টিভ রিভিউর ভিতরে অনেকগুলো কারণ আছে, যেরকম যদি ক্রিমিনাল অফেন্স করে সিরিয়াস, তাহলে কিন্তু সিজ করে নিতে পারবে। যদি আরেকটা যেটা এই মুহূর্তে যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটি নিয়ে আমি বলছি, সেটা হচ্ছে যে যদি বলে যে তার ফেয়ার অফ প্রসিকিউশনের কারণে তাকে যে অ্যাসাইলাম গ্রান্ট করা হয়েছিল কিন্তু সেই অ্যাসাইলামের রিজনিং এখন এক্সিস্ট করে না, এটা সিজ হয়ে গেছে, দ্যাট মিনস তারা অ্যাক্টিভ রিভিউ করে কিন্তু তার সেই রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু তারা ক্যান্সেল করে দিতে পারবে। তবে সেক্ষেত্রে তারা আবার রিজনিং দিতে পারে কিংবা তাকে বলতে পারে কিংবা অ্যাপিল রাইট দিতে পারে। এটি কিন্তু ক্লিয়ারলি কিন্তু অ্যাসাইলামের যে গ্র্যান্ট অফ রিফিউজি আছে, আমি আসছি আপনার কাছে, গ্র্যান্ট অফ রিফিউজি যেটা আছে সেই লেটারে কিন্তু এখানে আছে। এবং 1A যে আর্টিকেল 1951 যে রিফিউজি কনভেনশন, সেখানে সিজেশন টু এক্সিস্ট অফ দ্য ফেয়ার অফ প্রসিকিউশনের ক্লিয়ারলি বলা আছে। অতএব যারা অ্যাসাইলাম পেয়েছেন, ইট ইজ নট গ্রান্টেড। এখন যদি কেউ বলে থাকে যে আমি রিজনের দ্বারা আমি প্রসিকিউটেড ছিলাম, এখন আওয়ামী রিজন যদি 6 মাস পরে না থাকে, ক্লিয়ারলি যদি দেখা যায়, এখন তো এটা ক্লামজি সিচুয়েশন আছে, কিংবা 6 মাস পরে যদি আরও পিস আসে, 1 বছর পরে যদি পিস আসে, সেই ক্ষেত্রে কিন্তু ওই রিফিউজি স্ট্যাটাস যারা ওই কাহিনী বলেছিল, যাদের যে হিস্টোরি ছিল, সেই হিস্টোরি যদি এক্সিস্ট না করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অ্যাক্টিভ রিভিউর মাধ্যমে কিন্তু হোম অফিস কিন্তু ক্যান্সেল করতে পারে। যেটা আপনি বলেছেন যে সোমালিয়ার কেসে কিংবা মুগাবির দেখেছে, এবং আমি নিজে দেখছি কসমনেও কিন্তু এই ধরনের হয়েছে। আরেকটা জিনিস যে পেন্ডিং অফ দ্য অ্যাপ্লিকেশন, মুহিত খান যেটা বলি সেটা ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে ওই রিজন নাই, যে রিজনে অ্যাসাইলাম সিক করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাসাইলামের রিজনিংটা কিন্তু তেমন একটা ইফেক্টিভ হবে না, এবং আর্টিকেল 1 এর ডেফিনেশন ভিতরে নাও পড়তে পারে। তো এটা সময়ের ব্যাপার, এখন আসলে টু আর্লি এটা বলা। তবে আমরা যেটা আলোচনা করছি যে সেটা হচ্ছে যে রুলসের ইন্টারপ্রিটেশনটা কি, সেটাই। তো এটা টাইম টু টাইম আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক শনিবারে আসে। ব্যারিস্টার মুহিত খান ভেরি নলেজিয়াস, আমাদের বড় ভাই আরও নলেজিয়াস, আমি তাদের কাছাকাছি থেকে কিছুটা হওয়ার চেষ্টা করছি। আমরা আসছি এবং এটার ব্যাপারে আপনাদেরকে আপডেটিং করতে থাকবো। অতএব আপনারা নার্ভাস হবেন না, এবং সবসময় আমরা একটা জিনিস বলে থাকি যে 1-to-1 যে অ্যাডভাইস নেবেন, আমরা এখানে জেনারিক একটা একাডেমিক আলোচনা করছি যে এই সিচুয়েশনে কি হতে পারে। অতএব এইটাই যে বাইবেল তা আমরা বলতে চাচ্ছি না, বাট আমরা ইন্টারপ্রিটেশন দেওয়া যাচ্ছে। তা আমাদের ব্যারিস্টার মুহিত খান অত্যন্ত বিজ্ঞ একজন রিসার্চার, তো উনি বোধহয় আরেকটু এই ব্যাপারে একটু উনি ইনপুট দিতে চান। ধন্যবাদ। আপনি কিন্তু ধন্যবাদ ভাইয়া, আপনি কিন্তু একটা মহাসমুদ্র, ভাইয়ার মহাসমুদ্র। আমরা সবাই যে কথাগুলো বলছি এগুলো সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। আমি যেটা বলছি সেটা আমার, ভাই যেটা ভাইয়ার। তবে আপনি কিন্তু একটা কথা সবসময় বলে থাকেন, মেঘ দেখে তো আর করিস না ভয়, আর আমি কিন্তু অনেক কেস কোর্টে নিয়ে গিয়েছি যেখানে যে কেসগুলো they didn't satisfy the immigration rules. Yes. They didn't satisfy even Article 8, but outside the immigration rules নিয়ে এসেছি। এটা ডিপেন্ড করে, ভাই কিন্তু খুব সুন্দর করে বলেছিলেন স্টেটমেন্ট, যিনি অ্যাসাইলাম সিকার কী স্টেটমেন্ট দিলেন এবং কোর্টে দাঁড়িয়ে তিনি কী কথা বললেন, এবং তার কথাগুলো যে ডকুমেন্টারি এভিডেন্স সাবমিট করেছেন সেগুলোর সাথে কনসিস্টেন্ট কিনা, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। এবং জাজ উনি কিন্তু হিউম্যান বিং, আমরা কিন্তু এখানে অ্যাজাম্পশন করে কথা বলছি, বাট আমরা কিন্তু অ্যাজ এ জাজ ওখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি না। এবং যদি আমরা এবং অ্যাসাইলাম ক্লেমের যে ব্যালেন্স অফ যে টেস্টটা, এটা কিন্তু ব্যালেন্স অফ প্রবাবিলিটি না, এটা লোয়ার স্ট্যান্ডার্ড, একেবারে একটু এস্টাবলিশ করে ফেলতে পারলে কিন্তু হয়ে যাবে। যদি প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে আমরা জাজের মনের ভেতরে, এরে সেই মানে থানাতে এখন রয়ে গেছে, এর কেস এখন পেন্ডিং, এই তো আমার বিরুদ্ধে মানে ফলস কেস এখনও রয়ে গেছে, এবং কান্ট্রি রিপোর্টে বলা হচ্ছে যে ফলস কেস বাংলাদেশ স্টিল অনগোয়িং, এগুলো যদি এস্টাবলিশ করা সম্ভব হয়, শোয়িং ডিউ রেসপেক্ট টু আমার ভাইয়া এবং আপনাকে, আমি আমার সাবজেক্টিভ অপিনিয়ন বলছি, স্টিল দেয়ার ইজ এ চান্স টু উইন দ্য কেস। তো আমি আসলে ব্যারিস্টার মুহিত খানের সঙ্গে একভাবে বলবো, যখন আমরা আইন অধিকার করতাম তখন ওই যে 12-এ যখন কনজারভেটিভ পার্টি আসলো, 17 অ্যাপিল রাইট থেকে মাত্র 3টে অ্যাপিল রাইটে নিয়ে আসলো, তখন আমরা প্রত্যেক শোতে মানে মেঘ দেখে তোরা করিস না ভাই আলাদা। এবং দেখা গেল যে রিসেন্টলি কিন্তু ইমিগ্রেশন অনেক পরিবর্তন এসে কিন্তু অনেক ফ্লেক্সিবল হয়েছিল, এবং অসংখ্য বাংলাদেশি আমাদের কমিউনিটির লোকজন কিন্তু এসেছে, আবার একটু টাইট হচ্ছে বিকজ নেট মাইগ্রেশন বেড়ে যাওয়ার কারণে। আর এই ক্ষেত্রে আমাদের একটা মেসেজ আছে যে রিসেন্টলি এই রিজন
পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের তিনজনের পক্ষ থেকেই, সেটা হচ্ছে যে অনেক ধরনের মিসহ্যাপ হচ্ছে, জি। অনেক বলছে আক্রমণ হচ্ছে, পার্সোনালাইজ যেসব ঠিক না এগুলো। ইয়ে ছিল, শত্রুতা ছিল, সেটা এই সুযোগে কাজে লাগানো হচ্ছে। এবং আমরা জানি যেহেতু মুরাদ। এই রেভলিউশন হওয়ার কারণে ল অ্যান্ড অর্ডারের, হ্যাঁ মশিউর 4 মিনিটস, ওকে, এই রেভলিউশন হওয়ার পরিপ্রেক্ষিতে একটু আমাদের ল অ্যান্ড অর্ডার, যেহেতু পুলিশরা আর কাজ করতে পারে নাই, তাদের প্রতি ক্ষোভ ছিল ইত্যাদি ইত্যাদি, তো অনেকে কিন্তু এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। জি। তো এই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার মেসেজ যে যারা এগুলো করছে, প্লিজ ডোন্ট ডু দিস। এবং এইটার ব্যাপারে কিন্তু আমাদের কোনো সাপোর্ট নাই। আমরা এই অনুষ্ঠানটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন ছিল, এটা আনকনস্টিটিউশনাল, এটা আনএথিক্যাল এবং ডিসক্রিমিনেটরি ছিল। এবং ডেফিনেটলি অ্যাপিলেট ডিভিশনের যে ডিসিশন আসছে সেটাকে আমরা কনগ্রাচুলেট করি যে একটা সুরা হলো, একটা সমাধান হলো, কিন্তু এটা অনেক রক্তের বিনিময়ে। এবং যে তারা তখন যে রিজম ছিল তাদের আসলে এটা বোঝা উচিত ছিল, এবং এটা সেইভাবে যদি হ্যান্ডেল করা হতো রেশনালি, তাহলে হয়তো এই সিচুয়েশন হতো না। তবে যে কোনো চেঞ্জই আমরা কংগ্রাচুলেশন করি। তবে এখন আমার দুই বিজ্ঞ গেস্টের কাছে যাব যে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে তারা কাজ করছে, আমরা অবশ্যই তাদের প্রতি সাপোর্ট থাকছে, এবং নতুন অবস্থায় অনেক কিছুই তাদের ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে। এক্ষেত্রে 5টা অ্যাডভাইস কি থাকবে তাদের প্রতি, ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, এরপরে আসবো আমাদের যেটা মনে রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকার 15 বছরের যে নানা রকমের ঘটনা ঘটে গেছে, একদিনে তো এটা সমাধান অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমরা জানি যে এই মুহূর্তে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, অনেক তুঙ্গে উঠে গেছে, ঠিক যেভাবে স্বাধীনতার পরে বুঝি না 2 মিনিটস আছে, জি ছিল, তো এটা দেখতে হবে। যাই হোক, আমাদের যেহেতু এত ইয়ে নাই, সময় না, আমরা প্রথমত আমরা দেখবো যে যেটা তাদের অবশ্যই উচিত হবে, আপনি তাদেরকে সাপোর্ট করছেন, আমি মনে করি তাদের যেটা উচিত হচ্ছে একটা নিজেদের একটা লেজিটিমেসি তাদেরকে এস্টাবলিশ করতে হবে। আমার কাছে মনে হয়েছে জনগণেরও সাহায্য করতে হবে, জনগণ যেটা করছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে তারা এরকম কোনো পদক্ষেপ নেয় নাই। যেটা করা উচিত ছিল, তাদের একটা 5ই ডিসেম্বর একটা প্রোক্লেমেশন দেওয়া উচিত ছিল। এই প্রোক্লেমেশনের মাধ্যমে জনগণ বলছেন সেকেন্ড এটা প্রোক্লেমেশন, তারপরে যেটা তাদের করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটা নির্দিষ্ট মেয়াদ দিতে হবে, 3 হোক 5 হোক 6 হোক, তো লোকে জানবে, তারা নিজেরাও জানবে এটার মধ্যে আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে। সব জিনিস তারা কিন্তু করতে পারবে না, মানে বহুত সমস্যা তাদেরকে রাজনৈতিক সরকার টার্গেট বলতে চাচ্ছেন যে এর ভিতরে আমরা এইভাবে 3টা হবে কি তাদেরকে বিউল যেটা ওর আমি একমত, সব নিয়োগই হতে হবে। 1 মিনিট আছে, সব নিয়োগ হতে হবে মেধাবী। দুই ভাইকে আমি থামাতে হচ্ছে, ব্যারিস্টার মোহিত খান 1 মিনিট আছে, আমি 1 মিনিট বলে দিচ্ছি। আপনি অন্তর্বর্তী সরকারের প্রতি আপনার কি অ্যাডভাইস? এই অন্তর্বর্তী সরকারকে 5 বছর থাকতে হবে। অতীতে যে সমস্ত রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে অপব্যবহার করেছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে আসতে দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবে নির্বাচন। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। সুধী দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছে। ধন্যবাদ আমাদের প্রডিউসার আমাদের মশিউর রহমান, এবং আমাদের বাবু ভাই ডাইরেক্টর, উনি এসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এবং আমাদের যে সূর্য উঠেছে আমরা শেষ করি। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন